হাই, গুড মর্নিং। তোমাদের আজকে সেকেন্ড সেমিস্টার অনার্স এবং পাস সবার জন্যেই গুরুত্বপূর্ণ ক্লাস। যারা অনার্সের আছো তাদের জন্য বিশেষ করে আমরা এতদিন মৌর্য সাম্রাজ্যের বিভিন্ন বিষয়কে নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করেছি। আর আজকে মৌর্য যুগের পরের যে টপিক তোমাদের সিলেবাসে আছে সেটা নিয়ে আলোচনা করব, সাতবাহন রাজবংশ। তোমরা স্কুলের দিকে একটু আধটু শুনেছো স্কুলে যখন পড়ছিলে। तो आज का टॉपिक है सातवाहन डायनेस्टी के ऊपर। और मेन जो क्वेश्चन है वो है कि सातवाहन डायनेस्टी का एक रूलर था, वो था गौतमी पुत्र सातकर्णी। उनका जो अचीवमेंट्स, इसके बारे में आज बात करना है। ये 10 मार्क का क्वेश्चन होता है। और उसके साथ साथ हम ये भी देखेंगे कि सातवाहन डायनेस्टी में और कुछ क्या था, क्या सिस्टम था, इसके बारे में थोड़ा फीचर्स को भी जानेंगे। আজকের টপিক সাতবাহন বংশের রাজা গৌতমী পুত্র সাতকর্ণীর কৃতিত্ব বর্ণনা দাও। তো এই কৃতিত্বের বর্ণনা দাও যখন বলতে হয় তখন তার ওভারঅল একটা ভিউ তোমাদের সামনে তোমাদেরকে এক্সামের খাতায় লিখতে হবে। শুধু এক্সামের খাতায় না, আগামী দিনে আমি তোমাদের প্রত্যেকবারই বলি যে চাকরির পরীক্ষা তোমাদের ইতিহাস নিয়ে নানান প্রশ্ন প্রত্যেকটা টপিক থেকে হয়ে থাকে। তাই সাতবাহন রাজবংশ থেকেও নানান চাকরির পরীক্ষা প্রশ্নগুলো হয়, ছোট প্রশ্ন বা বড় প্রশ্ন, যে যেমন পরীক্ষায় বসো তোমরা, মানে আগামী দিনে বসবে। তো শুরু করা যাক। আমাদের আজকের বিষয় সাতবাহন রাজবংশ। প্রথমেই মগধ সাম্রাজ্যের যে ঘটনা সেটা আমি বলে নিই। মগধ সাম্রাজ্যের পতন ঘটে গেছে, আমরা গত ক্লাসেতেই তো পড়ে ফেলেছি যে শুঙ্গ বংশের প্রতিষ্ঠা হয়েছে মগধে পুষ্যমিত্র শুঙ্গের হাত ধরে। মগধকে কেন্দ্র করে মানে আমাদের যে কলিঙ্গ দখল, অশোক যে কলিঙ্গ দখল করেছিলেন, সেখানেও কিন্তু চেত বলে একটি রাজবংশ ওখানে স্বাধীনতা ঘোষণা করেছিল। যার ফলে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে ন্যাশনাল পাওয়ার যেটাকে বলা হয়, মানে সেন্ট্রাল পাওয়ার, সেটা কিন্তু আস্তে আস্তে একটা জায়গায় পতন হয়েছে। তো একদিকে কলিঙ্গের উত্থান, একদিকে আমাদের অন্ধ্রপ্রদেশের আচ্ছা তোমাদের লোকেশনটা বলে নিই। সাতবাহন রাজবংশের যে উত্থানটা ঘটেছিল সেটা হচ্ছে আমাদের বর্তমান যে মহারাষ্ট্র এবং অন্ধ্রপ্রদেশ এই অঞ্চলটাতে, ওয়েস্টার্ন সাইড মূলত, ইস্টার্ন সাইডও অংশটা ছিল। তাই মহারাষ্ট্র এবং অন্ধ্র অঞ্চলেতে এই সাতবাহন রাজবংশের উত্থান ঘটেছিল। এই সাতবাহন রাজবংশের উত্থান দক্ষিণ ভারতের ইতিহাসে বা ডেকান যেটা বলি আমরা ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। মৌর্যদের পতনের পর ভারতবর্ষের ভিন্ন ভিন্ন যে স্বাধীন যে আঞ্চলিক শক্তিগুলির উত্থান ঘটেছিল তার মধ্যে অন্যতম ছিল এই सातवाहन राजवंश। मतलब मौर्यन पीरियड के बाद भारतवर्ष में छोटा छोटा राज्य का विकास हुआ था। उनमें से ये सातवाहन डायनेस्टी, साउथ में से सातवाहन डायनेस्टी बहुत इम्पोर्टेंट डायनेस्टी था। এই সময়তে আমাদের দেশে বেশ কিছু বিদেশি আক্রমণ হয়েছিল। শক, পল্লব, ইন্দো গ্রিক, কুষাণদের কথা আমরা পরে পড়ব। কুষাণরাও বাইরে থেকে এসেছিলেন। তার মধ্যে সাতবাহনদের যে রাজধানী তারা স্থাপন করেছিলেন সেটা হচ্ছে পীঠস্থান ছিল পৈঠান বা পীঠস্থান। সেই পৈঠানকে কেন্দ্র করে দক্ষিণ ভারতের মহারাষ্ট্র এবং অন্ধ্র অঞ্চলেতে এই সাতবাহন রাজারা তাদের রাজত্বের সূচনা করেন। এবার দেখে নিই এই যে সাতবাহন রাজবংশের যে তথ্য আমরা কোথা থেকে পেয়েছি। কারণ তোমাদেরকে আমি বলেছি যে, বারবার বলছি, আমাদের স্যারেরাও শিখিয়েছেন, আমাদের স্যার ম্যাডামরাও, যে প্রাচীন ভারতে যাই তথ্য তুমি উপস্থাপন করার চেষ্টা করো, লেখার চেষ্টা করো, তোমাকে প্রমাণ দিতে হবে যে কোথা থেকে আমরা পেয়েছি। তো সাতবাহন রাজবংশ সম্পর্কে যে তথ্য আমরা পাই তা ভিন্ন ভিন্ন উপাদান আমরা পেয়েছি, যেটা তোমাদের সঙ্গে আমি একটু একটু করে বর্ণনা করি। তার মধ্যে মূলত সাহিত্যিক উপাদান, লিটারেরি সোর্সের মধ্যে আমাদের অ্যানসেন্ট যে লিটারেরি সোর্স পুরাণ যে গ্রন্থ, তার মধ্যে দুটো পুরাণ গুরুত্বপূর্ণ, একটা মৎস্য পুরাণ এবং আরেকটা হচ্ছে বায়ু পুরাণ। এখানে সাতবাহন রাজাদের সম্পর্কে তথ্য পাওয়া যায়। আচ্ছা, টলেমিস জিওগ্রাফি, আর অবশ্যই কিছুটা তথ্য আমাদের
গুণাঢ্যের বৃহৎ কথা বলে একটি টেক্সট আছে, যে টেক্সট থেকেও তথ্য আমরা পাই। এটা তো গেল লিটারি সোর্স। তাহলে ফার্স্ট হচ্ছে পুরাণাস, বাই পুরাণ অ্যান্ড মৎস্য পুরাণ। টু পুরাণাস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট এভিডেন্স। আর অ্যানাদার literary sources Ptolemy's geography and गुणाढ्य's बृहत कथा ऑफ गुणाढ्य। तो ये टेक्स्ट है सातवाहन पीरियड को जानने के लिए। और जो इंस्क्रिप्शनल सोर्स हम लोगों को मिला है वो भी बहुत इम्पोर्टेंट है। एक है कलिंग का राजा था एक खारोबेल। वो खारोबेल का जो हाथी गुम्फा करके एक इंस्क्रिप्शन हम लोगों को मिलता है। उस इंस्क्रिप्शन से सातवाहन डायनेस्टी के बारे में बहुत सारे तथ्य हम लोगों को मिलता है। मतलब खारवेल का हाथी गुम्फा इंस्क्रिप्शंस। सबसे इम्पोर्टेंट और एक इंस्क्रिप्शन है जो सातवाहन डायनेस्टी से आता है, वो है गौतमी बलश्री का नासिक प्रशस्ति। नासिक प्रशस्ति, তাহলে নাসিক প্রশস্তি এবং খারবেলের কলিঙ্গ, মানে আমাদের যে হাতিগুম্ফা ইনস্ক্রিপশন কলিঙ্গরাজ, এই দুটো ইনস্ক্রিপশন কিন্তু আর্কিওলজিক্যাল দিক দিয়ে সাতবাহনদের জন্য খুব গুরুত্বপূর্ণ তথ্য আমরা এখান থেকে পেয়ে থাকি। এছাড়া শক রাজা রুদ্রদামনের আর একটা গুরুত্বপূর্ণ ইনস্ক্রিপশন, এটা আগে তোমরা নাম শুনেছ, জুনাগড় ইনস্ক্রিপশন। শক সাতবাহন রাজা যারা ওই গুজরাট ওই জোনটাতে রাজত্ব করছিল, গুজরাট সৌরাষ্ট্র ওই অঞ্চলটাতে। তাই জুনাগড় ইনস্ক্রিপশনস খুব গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে সরবরাহ করে। এছাড়া রাজমাতা নয়নিকা, সাতবাহন বংশেরই রানী নয়নিকার নানাঘাট ইনস্ক্রিপশনস, এটাও আর একটা গুরুত্বপূর্ণ ইনস্ক্রিপশন। আমাদের কাছে নানান ধরনের স্থাপত্য অংশ রয়েছে, কানহেরি, কার্লে, অমরাবতী, নানান জায়গার যে স্থাপত্য অংশ, সেখানে যে ইনস্ক্রিপশন, সেখান থেকে আমরা সাতবাহনদের তথ্য সম্পর্কে জানতে পারি। এছাড়া ভিন্ন ভিন্ন জায়গায় কিছু সাতবাহনদের কয়েন পাওয়া গিয়েছে। সেই কয়েনগুলোর মধ্যে হচ্ছে সোপারা বলে যে পোর্ট ছিল, সেই সোপারা, তারপরে যোগালথেম্বি, আকোলা এবং মানে বেরার্স। তাহলে যোগালথেম্বি, সোপারা, মানে আকেওলা, এই সমস্ত জায়গাগুলো থেকে কিছু কয়েন্স পাওয়া গিয়েছে, যেখান থেকে কয়েন্সের কিছু পিকচার, যেটা তোমরা ইকোনমিক হিস্ট্রিতে পরবর্তীকালে পড়বে, সেটা তথ্য আমাদের সাতবাহনদের ইতিহাস জানতে ভীষণভাবে সাহায্য করে থাকে। এখন আমরা দেখি যে সাতবাহনরা কারা ছিলেন, একটু দেখে নিই। তাহলে যেহেতু তোমাদের সাতবাহন রাজবংশ পড়ছি, মেন তো আমাদের টপিক গৌতমীপুত্র সাতকর্ণীর অ্যাচিভমেন্ট, কিন্তু সাতবাহন সম্পর্কে তথ্য তোমাদের জানা উচিত। তো সাতবাহনদের সম্পর্কে নানান ধরনের বক্তব্যের কথা বলা হলেও, নানান ধরনের যে মুদ্রা, এই সমস্ত কথা বলা, মুদ্রা বা শিলালিপি যাই বলো, এই সমস্তগুলোতে সাতবাহন সম্পর্কে মন্তব্য করা হয়েছে যে এরা হচ্ছে অন্ধ্র বা অন্ধ্রভৃত্য। এদেরকে টার্ম ইউজ করা আছে, অন্ধ্র অথবা অন্ধ্রভৃত্য। দক্ষিণ ভারতের একজন বিখ্যাত ঐতিহাসিক আছেন, মানে এখন আর বেঁচে নেই, তিনি দ্য হিস্ট্রি অফ সাউথ ইন্ডিয়া, বিখ্যাত তার গ্রন্থ, KN নীলকণ্ঠ শাস্ত্রী। তো নীলকণ্ঠ শাস্ত্রী স্যারের যে লেখা বই, সেই মানে তিনি তার গ্রন্থে এই কথা বলছেন যে এরা মৌর্যদের সময়কালেতে তারা মৌর্যদের ভৃত্য বা কর্মচারী ছিলেন। পরবর্তীকালে এরা ইন্ডিপেন্ডেন্ট হয়, মানে মৌর্যদের যে পাওয়ার কমে যাবার পর তারা স্বাধীনতা ঘোষণা করছেন এবং শক্তিশালী রূপে দাক্ষিণাত্যের ওই অঞ্চলটাতে তারা মানে আধিপত্য স্থাপন করছেন। তবে প্রথমের দিকে কিন্তু এত পাওয়ারফুল হতে পারেননি, আস্তে আস্তে তারা নিজেদের পাওয়ার তারা জোগাড় করেছেন। বিশেষ করে আমাদের মহারাষ্ট্রের নাসিক, তারপরে নানাঘাট, এই সমস্ত অঞ্চলটা, মানে যেটাকে ওয়েস্টার্ন ডেকানের সাইড বলা হয় থেকে, ওই অঞ্চলটাতে সাতবাহনদের যে ক্যাপিটাল সেটা হচ্ছে পিঠান বা প্রতিষ্ঠান। এটা কোথায় অবস্থান করছে বলে দিই তোমাদের, মহারাষ্ট্র অঞ্চলের কাছাকাছি, মনে রাখবে মহারাষ্ট্রের কাছে। তবে মানে গৌতমীপুত্র সাতকর্ণীর কিন্তু যে এলাকা আমি আলোচনা করতে চলেছি তোমাদের, সেখানে কিন্তু প্রথমের দিকে কিন্তু এই অন্ধ্রদেশ বা অন্ধ্রপ্রদেশ যেটা বলছি, ये पहले आंध्र देश इनके अंडर में नहीं था, बाद में उसको कैप्चर किया गया था, इन्होंने किए थे। ओके,
এবারে এটা গেল তো তাহলে তাহলে তাদের আদি পরিচয়টা সম্পর্কে। এবারে একটু কতদিন রাজত্ব করেছিলেন এটা একটা তথ্য যদি ধরি, তাহলে মোটামুটি ঐতিহাসিকরা মানে বলা হয়ে থাকে যে মোটামুটি খ্রিস্টীয় 3য় শতাব্দী থেকে শুরু হয়েছিল। কেউ কেউ বলছেন, কেউ কেউ বলছেন খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে কেউ কেউ শুরু হয়েছে বলছেন, আবার কেউ কেউ বলছেন ফার্স্ট সেঞ্চুরি এডিতে, ফার্স্ট সেঞ্চুরি বিসিতে, মানে খ্রিস্টপূর্ব প্রথম শতকে তাদের সাম্রাজ্যের সূচনা। মোট কথা পুরাণ অনুযায়ী বলা হয় যে তারা প্রায় 19 জন রাজা রাজত্ব করেছিলেন, এবং আবার কেউ অন্য কোনো এক এক পুরাণ বলে 19 জন, আর একটা পুরাণ বলে বলা প্রায় 30 জন রাজা এখানে রাজত্ব করেছিলেন। ওকে, এ তো গেল প্রাইমারি স্টেজের কথাবার্তা। এরপর আমরা দেখি যে ফার্স্ট যিনি রাজা ছিলেন তার নাম কি। তিনি হচ্ছেন সিমুক। হি ওয়াজ দ্য ফার্স্ট রুলার অফ সাতবাহন ডাইনেস্টি, সিমুক। তার সময়কালটা হচ্ছে 60 থেকে 37 এডি। এই সময়কালে তিনি মোটামুটিভাবে সিমুক বা শ্রীমুক, তার আনুমানিক সময়কালের কথাবার্তা বললাম। তো সিমুক সাতবাহন বংশের রাজত্বের সূচনা করছেন। তার পরবর্তী যে রাজা, খুব ছোট ছোট করে, কারণ আমাদের মেন টার্গেট গৌতমীপুত্র সাতকর্ণী। তারপরের যে রাজা হয়েছিলেন তার ভাই কৃষ্ণ। কৃষ্ণ মোটামুটি বলা হয় মানে মৎস্য পুরাণের, অ্যাকর্ডিং টু মৎস্য পুরাণ 18 ইয়ার্স তিনি রাজত্ব করেছিলেন। তারপরে যে রাজা মানে নাম পাওয়া যায়, যিনি হচ্ছেন সাতবাহন বংশের অন্যতম প্রথম শক্তিশালী রাজা, তার নাম হচ্ছে প্রথম সাতকর্ণী। আচ্ছা, এই প্রথম সাতকর্ণীটি উল্লেখযোগ্য রাজা, ফার্স্ট পাওয়ারফুল কিং। আচ্ছা, প্রথম সাতকর্ণী দ্য ফার্স্ট। তো সাতকর্ণী ফার্স্টের সময়কালে একটা উল্লেখযোগ্য ঘটনা আছে, এই যে রাজধানীর কথা আমি বারবার বলছি তোমাদের, পীঠস্থান বা পৈঠান তিনি কিন্তু স্থাপন করেছিলেন। আর হাতিগুম্পা ইনস্ক্রিপশনেতে তাকে বলা হচ্ছে তিনি ওই কলিঙ্গের ওই অঞ্চলটাকে মানে রাজা যে খারবেল তাকে পরাজিত করেছিলেন, এবং এর থেকে আবার ওনাকেই বলেছেন যে গুজরাটের যে অঞ্চলটা কাথিয়াবাড় অঞ্চল, ওটাও তিনি দখল করেছিলেন, যদিও তিনি বেশি দিন নাকি ধরে রাখতে পারেনি। তিনি নাকি অপ্রতিহত চক্র এরকম নাকি টাইটেল নিয়েছিলেন। যাই হোক, তার সময়ের সব থেকে গুরুত্বপূর্ণ মানে ইনসিডেন্ট হচ্ছে তিনি ক্যাপিটাল পৈঠান, যেটা পীঠস্থান, তিনি সেটাকে স্থাপন করেছিলেন। আচ্ছা, তারপরে আমরা দেখব যে দীর্ঘ একটা সময় কেটে গিয়েছে সাতবাহন রাজবংশের, সেরকম বড় কোনো রাজাদের আগমন হতে দেখা যায়নি প্রায় 100 ইয়ার্স। আফটার 100 ইয়ার্স, সেই 100 ইয়ার্সের পরে সাতবাহন বংশের সেই মানে আমাদের ভারতবর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ দাক্ষিণাত্যের বড় রাজা আগমন ঘটছে। তিনি হচ্ছেন গৌতমীপুত্র সাতকর্ণী। তো গৌতমীপুত্র সাতকর্ণী যে সময়কাল 1006 to 130 এডি, তো এর সময়কালটাকে 103 থেকে 106 থেকে 130 খ্রিস্টাব্দের সময়কাল। তোমাদের এই গৌতমীপুত্র সাতকর্ণী শুরু হওয়ার আগে একটা কথা, একটু তথ্যটা জানিয়ে দিই। সেটা হচ্ছে যে সাতবাহন রাজাদের সময়কালেতে বলা হয় মাতৃতান্ত্রিক সমাজের কথা, মানে মায়ের খুব ইম্পর্টেন্সটা ছিল, যার জন্য এই সমস্ত রাজাদের যে নাম দেখবে মায়ের নাম দিয়ে শুরু হয়েছে। ঐতিহাসিকেরা বলছেন এটা মাতৃতান্ত্রিক সমাজ ছিল এবং মায়েদের ইম্পর্টেন্স দেওয়া হতো। তো এই জন্য দেখো নামটা দেখো গৌতমীপুত্র সাতকর্ণী, গৌতমীপুত্র বলশ্রী, এরকম নানান নাম পাওয়া যাবে তোমাদের আস্তে আস্তে, তোমরা যখন বই পড়বে আরও দেখতে পাবে। তো আজকের যে টপিক সেটা হচ্ছে গৌতমীপুত্র সাতকর্ণীর অ্যাচিভমেন্টস। তাহলে গৌতমীপুত্র সাতকর্ণী সম্পর্কে মানে তার যে গুরুত্বপূর্ণ তথ্য, যে ইনস্ক্রিপশনটা থেকে আমরা পাচ্ছি সেটা হচ্ছে গৌতমীপুত্রের মা মানে গৌতমী বলশ্রী, সেই বলশ্রী তার ছেলের বলা হচ্ছে মৃত্যুর 19 বছর পর তিনি একটি ইনস্ক্রিপশন খোদাই করিয়েছিলেন। আর সেই ইনস্ক্রিপশনটা নাসিকে রয়েছে, সেটা হচ্ছে নাসিক প্রশস্তি। এটা আমি গিয়েছি, নিজের চোখে দেখেছি ইনস্ক্রিপশনের ডিটেলসটা, যদিও আমি প্রাকৃত পড়তে মানে ওই ওয়ার্ডগুলো আমি একটু একটু চিনতাম, তবে আমার সঙ্গে একজন ছিলেন, তিনি আমাকে বর্ণনা ডিটেলসটা দিয়েছিলেন। তো সেই গৌতমী বলশ্রীর যে ইনস্ক্রিপশন নাসিক প্রশস্তি, সেই নাসিক প্রশস্তি থেকে সাতবাহন রাজা এই গৌতমী পুত্র সাতকর্ণীর তথ্য আমরা ডিটেলস জানতে পারি। এছাড়া তো কিছুক্ষণ আগেই বললাম যে হাতিগুম্ফা ইনস্ক্রিপশন আর পুরাণ হিউয়েনসাংয়ের কিছুটা তথ্য এখানে আমরা সাতবাহন বংশের রাজার এই যে সাতকর্ণীর তথ্য আমরা কিন্তু পেয়ে থাকি। তো one of the most important source of this dynasty of these rulers is
Gautamiputta Satakarni's mother's inscriptions after the date of 19 years 19 years के बाद उनकी पुत्र की मौत हो जाने के बाद उन्होंने अपने पुत्र के शोक में उनका जो वीरत्व था, उन्होंने काम जो किए थे राजा जब थे गौतमीपुत्र सातकर्णी, उनको लेकर ये इंस्क्रिप्शन उन्होंने लिखा, मतलब इंस्क्राइब कराया नासिक में। সেই ইনস্ক্রিপশনেতে তার ছেলের যে গৌরব তিনি বর্ণনা করছেন। তোমাদের বলেনি প্রশস্তি শব্দটার মানে কি, व्हाट इज द मीनिंग ऑफ प्रशस्ति। प्रशस्ति मीन्स হচ্ছে किसी का अच्छे अच्छे बातों को बोलना, मतलब उनका जो कहानी है वो जो गौरवमय जो कहानी होता है उनको अगर लिख रहे हैं तो उनको बोला जाता है प्रशस्ति, মানে স্তুতি করা, যার তার ভালো ভালো দিকগুলোকে তুলে ধরা, সেটা হচ্ছে প্রশস্তি। যেমন আমরা আগামী দিনে আগামী যখন সিলেবাস এগিয়ে যাবে তখন আমরা পড়বো, দেখবে তোমরা নাম শুনেছো সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি, তাহলে সমুদ্রগুপ্তের প্রশংসা করা রয়েছে ওখানে। সেরকম নাসিক প্রশস্তিতে গৌতমীপুত্র সাতকর্ণীর প্রশংসাটাই করা রয়েছে। গৌতমী বলশ্রী তার ছেলের যে গৌরব গাথা সম্পর্কে কিছু টার্ম ইউজ করেছেন, সেটা হচ্ছে যে সাতবাহন কুল ও যশ ও প্রতিষ্ঠান কর। এই যে সাতবাহনদের কুল এবং যশকে প্রতিষ্ঠা করেছিলেন তার ছেলে কে, গৌতমীপুত্র সাতকর্ণী। এই টার্মটা রয়েছে ওই ইনস্ক্রিপশনে, যার জন্য আমরা বুঝতে পারি যে তিনি অত্যন্ত বড় রাজা ছিলেন এবং সাতবাহন বংশের যে আভিজাত্য সেটা কিন্তু তিনি স্থাপন করতে সক্ষম হয়েছিলেন। শুধুমাত্র যে তিনি মহারাষ্ট্রের অঞ্চলই জয় করেছিলেন এমন নয়, তিনি তার মহারাষ্ট্রের আশেপাশের অঞ্চলকেও তিনি জয় করেছিলেন। মানে একজন রাজ্য বিজেতা হিসেবে সাতকর্ণীর যে ভূমিকা ছিল একথা তার মা ওই ইনস্ক্রিপশনে কিন্তু উল্লেখ করছেন। কোন ইনস্ক্রিপশন? नासिक प्रशस्तिते। तो ये उनकी माँ उनकी पुत्र के बारे में लिख रहे हैं कि मेरा जो बेटा था वो सातवाहन कुल जस प्रतिष्ठान कर, मतलब सातवाहन की कुल और यश को उन्होंने स्थापित किया था। নাসিক প্রশস্তিতে বলা হচ্ছে যে তিনি মহারাষ্ট্র না, অন্যান্য অঞ্চলের আশেপাশের সমস্ত মানুষদের যারা শত্রু ছিলেন তাদেরকেও পরাজিত করেছিলেন, যে যার জন্য কোড আনকোড একটা টার্ম পাওয়া গিয়েছে, সেটা হচ্ছে শক, জবন, পহলব, নিষুদন। তাহলে সাতবাহন রাজা সাতকর্ণীকে এখানে তার মা বলছেন শক, জবন, পহলব, নিষুদন, দিস টার্ম ইজ ইউজিং। সো এর থেকে কি তথ্য পাই আমরা? এর থেকে তথ্য হচ্ছে যে তিনি জবন এবং পহলব, অর্থাৎ এটা হচ্ছে গ্রিক এবং পার্থিয়ান যারা বাইরে বিদেশি ছিলেন তাদের আশেপাশে এলাকাতে তারা আক্রমণ করছিল, তাদেরকে তিনি পরাজিত করেছিলেন। এবং গ্রিক পার্থিয়ানদের যদিও ডাইরেক্ট তথ্য যে তাদের সঙ্গে সংঘর্ষ হয়েছিল, কি পরিণতি হয়েছিল সে সম্পর্কে হয়তো পাওয়া যায় না, তবে একটা তথ্য পাওয়া যায় যে শক বংশের রাজা শক ক্ষত্রপ, কিছুক্ষণ আগে আমি তোমাদের বললাম ওই যে গুজরাটে সৌরাষ্ট্র অঞ্চলটাতে রাজত্ব করছিল বিদেশি শক্তি, তার সেটি হচ্ছে শক ক্ষত্র বলে ওনাদেরকে বলা হতো। শক ক্ষত্র বংশের রাজা নহপানকে গৌতমীপুত্র সাতকর্ণী পরাজিত করেছিলেন, তার তথ্য এই ইনস্ক্রিপশনে আছে। আমি নিজে ইনস্ক্রিপশন যখন আমরা পড়ছিলাম নাসিকে তখন কিন্তু আমি নিজে দেখে এসেছি, এই টার্মটা লেখা আছে, তাই নহপানকে তিনি পরাজিত করেছিলেন। এখন সৌরাষ্ট্র, মালব, বেরার এবং উত্তর যে মানে नॉर्दर्न साइड जो कंगन एरिया जो लेफ्ट साइड महाराष्ट्र जो उनका है, तो इन सब एरिया को भी इन्होंने अपने कंट्रोल में किए थे। মানে একজন রাজ্য বিজেতা হিসেবে গৌতমীপুত্র সাতকর্ণীর কিন্তু গুরুত্বপূর্ণ যে তথ্য এই ইনস্ক্রিপশনে কিন্তু আমরা পাচ্ছি। তবে তার মা একথাটা বলছেন যে তার রাজত্ব বেশি দিন বলতে তার এই যে গৌরব গাথা বলতে গিয়ে তিনি বলছেন মানে শকদের রাজা মানে তার যে পরবর্তী একজন রাজার নাম পাওয়া যায় যিনি হচ্ছেন রুদ্রদামনের হাতে তার ছেলের পরাজয় হয়েছিল, এ কথাটা বলা হচ্ছে। এবং এই রুদ্রদামনের হাত থেকে মানে রক্ষা পাওয়ার জন্য এমনটাও বলা হয়ে থাকে, ঐতিহাসিকেরা বলছেন যে নিজ পুত্র বশিষ্ঠপুত্র মানে বশিষ্ঠপুত্র যেটা সাতকর্ণী অর্থাৎ গৌতমীপুত্র সাতকর্ণীর ছেলে বশিষ্ঠপুত্র সাতকর্ণীর নাকি এই গৌতমীপুত্র সাতকর্ণী বিয়ে দিয়েছিলেন রুদ্রদামনের মেয়ের সঙ্গে, অর্থাৎ রুদ্রদামনের আক্রমণের হাত থেকে এমনটা বাঁচার জন্য এমনটা হতে পারে। এই তথ্য পাওয়া যায় যে পরবর্তীকালে যে शक राजा उनके आक्रमण से बचने के लिए अपना जो पुत्र था वशिष्ठ पुत्र पुलमाई वशिष्ठ पुत्र सातकर्णी, उनके साथ रुद्रदमन का जो लड़की थी वो उनके साथ उनका मैरिज रिलेशनशिप स्थापन किया गया था उस वक्त।
মানে একটা ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স যেটাকে আমরা বলি হিস্টোরিক্যাল টার্মস হিসেবে। তো একটা বৈবাহিক সম্পর্ক স্থাপন করার চেষ্টা করা হয়েছিল যাতে করে রুদ্রদামনের আক্রমণের হাত থেকে বাঁচা যায়। এখন নাসিক প্রশস্তিতে আমরা একটু দেখে নিই যে কোন কোন এলাকার মালিক হয়েছিলেন গৌতমীপুত্র সাতকর্ণী। তার ছোট্ট ছোট্ট ওয়ার্ড ওখানে বলা রয়েছে, জায়গাগুলো দেখলেই বুঝতে পারবে যে নামগুলো। তাহলে আমি বলি তোমাদের যাতে করে তোমরা বুঝতে পারো যে গৌতমীপুত্র সাতকর্ণী একটা ছোট্ট এরিয়া রাজত্ব শুরু করেছিলেন, কিন্তু তার যে সাম্রাজ্য ধীরে ধীরে নানান জায়গায় বেড়েছিল। সেটা হচ্ছে প্রথম টার্মটা লেখা রয়েছে আশিক। আশিক মিনস মহারাষ্ট্র, অ্যাট প্রেজেন্ট মহারাষ্ট্র আশিক। 2 নাম্বার হচ্ছে মুলক। मुल्क होच्छे पैठान, माने हमारे पैठान एरिया साइड जो जहाँ पर राजधानी उनका स्थापन किया गया था, उनके जो साइड का एरिया वो है मुल्क। सूरत, सूरत शब्दटा टार्मटार नाम शुने बुझते पारछो गुजराटेर जे काथियाबाड़ अंचल, गुजरात की काथियाबाड़ एरिया है सूरत। और कुक्कुरा, कुक्कुर होच्छे उत्तर महाराष्ट्र, माने होच्छे उत्तर काथियाबाड़ महाराष्ट्रेर ठीक लेफ्ट साइडे पड़े उत्तर काथियाबाड़ गुजराटेर अंचले। अनूप, अनूप হচ্ছে নর্মদা নদীর তীরবর্তী অঞ্চলে এই যে বাহুবলী সিনেমার যে সাম্রাজ্যটার নাম তোমরা দেখতে পাও সে মাহিষ্মতি এটা বলা আছে, তখন ওটা টার্ম লেখা রয়েছে অনুপ, অনুপ। তো এই টার্মটা হচ্ছে মাহিষ্মতি রাজ্যের জন্য, এটাও গৌতমীপুত্র সাতকর্ণী তার আন্ডারেতে নিয়ে এসেছিলেন। বিদর্ভ, বিদর্ভটার টার্ম লেখা রয়েছে সেটা হচ্ছে বেরার। আর আকর, আকর হচ্ছে পূর্ব মালব, ইস্টার্ন মালব। আর একটা হচ্ছে অবন্তী, ওয়েস্টার্ন মালব। তাহলে এই এরিয়াগুলো মানে হচ্ছে বিন্ধ্য পর্বত থেকে মলয় পর্বত পর্যন্ত যে টোটাল এরিয়া, এদিকে পূর্বঘাট থেকে পশ্চিম ঘাট, মানে টোটাল যে এরিয়া সেটা নাকি গৌতমীপুত্র সাতকর্ণীর আন্ডারেতে এসেছিল। যদিও আমাদের বাঙালি বিখ্যাত ঐতিহাসিক দীনেশচন্দ্র সরকার বলছেন যে তিনি কেবলমাত্র বিন্ধ্যের যে সাউদার্ন পার্ট সেই পার্টটার তিনি অধিপতি ছিলেন, দাক্ষিণাত্যের যে বিন্ধ্য পর্বতের সাউদার্ন পার্ট সেটার তিনি অধিপতি ছিলেন। তবে গৌতমীপুত্র নিজেকে একটা টার্ম পাওয়া যায়, সেখানে ইনস্ক্রিপশনে বলা হচ্ছে যে ত্রিসমুদ্র তয়োপিত বাহন, ত্রিসমুদ্র তয়োপিত বাহন। তিনি নিজেকে বলছেন যে আমার সেনা মানে আমার যে সেনা ছিল, ফোর্স ছিল, 3টে সমুদ্রে জল পান করেছিল। মানে এর দ্বারা তিনি কি বোঝাতে চাইছেন? তিনি প্রমাণ করতে চাইছেন যে 3টে সমুদ্র, একটা হচ্ছে আরব সাগর, একটা হচ্ছে বঙ্গোপসাগর, আর একটা হচ্ছে ভারত মহাসাগর। বলছে আমার সৈন্য 3 সমুদ্রে জল পান করেছিল, ত্রিসমুদ্র তয়োপিত বাহন। তাহলে আমার মানে 3টে সমুদ্রের জল আমার বাহন, মানে আমাদের যে সেনা, আমার যে সেনা জল পান করেছে। তার মানে তিনি প্রমাণ বোঝাতে চাইছেন এর মাধ্যমে যে এই 3 যে এরিয়া, এই এরিয়াতে আমার আধিপত্য ছিল। এখন বলা বাহুল্য যে এটার এই মতটা কতটা যুক্তিযুক্ত সেটা সেটা ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক রয়েছে, मतलब डिबेट है कि ऐसे 3 समुद्र का पानी पिया था उनका जो फोर्स था, तो इसके बारे में हिस्टोरिकल डिबेट है। তো তবে এটাকে মনে রাখবে যে কৃষ্ণা নদীর উপত্যকা মানে কাথিয়াবাড় এবং আমাদের যে গুজরাটের এরিয়া, মহারাষ্ট্র এরিয়া, অন্ধ্রপ্রদেশের কঙ্গন এরিয়া, মানে আমাদের যে সাউদার্ন পার্টে আমাদের যে লেফট সাইডে রয়েছে ভারতবর্ষে কঙ্গন উপকূল, এই অঞ্চলটা পর্যন্ত টোটালটা এরিয়া কৃষ্ণা নদী মহারাষ্ট্রের যে মানে কৃষ্ণা গোদাবরী টোটাল যে অঞ্চলটা কথা বলছি সেটার অধিপতি ছিলেন গৌতমীপুত্র সাতকর্ণী। এ তো গেল রাজনৈতিক কৃতিত্ব। তাহলে ভারতবর্ষের মানে মৌর্যদের পতনের পর এমন একজন রাজাকে দেখলাম যিনি কিন্তু দাক্ষিণাত্যে ভীষণভাবে প্রভাব বিস্তার করেছিলেন। আর এবার একটু দেখে নিই যে যেহেতু আমরা কৃতিত্বের কথা বলছি তিনি কেমন রাজা ছিলেন। গৌতমীপুত্র সাতকর্ণী সম্পর্কে যে তথ্য পাওয়া যায় তার সম্পর্কে বলা হয় তিনি অত্যন্ত সুশাসক ছিলেন, খুব ভালো শাসন কার্য চালাতেন, অত্যন্ত পণ্ডিত ছিলেন, শিক্ষিত মানুষ ছিলেন এবং তিনি ছিলেন সমাজ সংস্কারক। এই টার্মটা আমি বলছি সোশ্যাল রিফর্মার। মানে ভারতবর্ষে খুব কম রাজাদের এই সোশ্যাল রিফর্মার শব্দটা ইউজ করা হয়, তো তার জন্যই ব্যবহার করা হয়ে থাকে। এবং তিনি শিল্প, সাহিত্য, স্থাপত্য সমস্ত দিক দিয়ে তার রাজত্বকালে নানান ইনফরমেশন আমরা পাই, লটস অফ ইনফরমেশন। তো ভিন্ন ভিন্ন দিকের প্রমাণ আমি তোমাদের দিচ্ছি, সেটার দ্বারা বোঝা যায় একজন যে রাজা তার যে মানে তার কত দিকে তার নজর ছিল এবং তিনি সেই কতটা সাফল্যের সঙ্গে সেগুলো করতে পেরেছিলেন। তিনি তার যে রাজত্বকালে সেটা হচ্ছে যে কৃষির উন্নতি যেমন হয়েছিল, তার সঙ্গে বিজনেস, আমাদের ভারতবর্ষের যে রোম দেশ এবং আমাদের মানে সাউথ এশিয়ার সঙ্গে যে বিজনেস হয়েছিল সাতবাহনদের সময় সব থেকে বেশি হয়েছিল।
মানে ট্রেড কিন্তু আমাদের ভারতবর্ষে সাতবাহন রাজা এই সময়কালেতে কিন্তু ভয়ঙ্করভাবে মানে ভীষণভাবে হয়েছিল, যার ফলে আমাদের দেশে ইকোনমিটা কিন্তু রোমান ইকোনমি যেটা বলা হয়, রোমান যে কয়েন্স সেটা আমাদের দেশে প্রচুর এসেছিল। অর্থাৎ ইন্ডো রোমান ট্রেড তার কিন্তু গুরুত্বপূর্ণ যে অংশ সাতবাহন পিরিয়ডে হয়েছিল সেটা কিন্তু এই মানে সময়কালেতে অত্যন্তভাবে বৃদ্ধি পেয়েছিল। আর একই সঙ্গে সঙ্গে নাসিক প্রশস্তিতে আমরা জানতে পারি একটা তথ্য, সেটা হচ্ছে আমি কিছুক্ষণ আগে তোমাদের বললাম যে সমাজ সংস্কারক হিসেবেও কিন্তু গৌতমীপুত্র সাতকর্ণী ভূমিকা কিন্তু ভীষণভাবে ছিল। সমাজ সংস্কারক কেন? কারণ তিনি ব্যক্তিগতভাবে নিজে ছিলেন ব্রাহ্মণ। তিনি একটা যেটা করেছিলেন সেটা হচ্ছে যে ক্ষত্রিয় সম্প্রদায়দের তিনি অতটা দেখতে পারতেন না, তাই ক্ষত্রিয়দের, যেহেতু ক্ষত্রিয়রা বুঝতেই পারছে ওরা হচ্ছে ওয়ারিয়ার ক্লাস, মানে যুদ্ধ করেন, তো তাদেরকে তিনি অতটা দর্বচূর্ণ করার জন্য সমাজে তিনি কি করেছিলেন, ব্রাহ্মণদের এবং অন্যান্য নিচু কাস্টকে তিনি প্রোটেক্ট করছেন। এবং সমাজে একটা জিনিস তিনি উপলব্ধি করতে পারছিলেন, সেটা হচ্ছে যে রক্তের মিশ্রণ হচ্ছিল, জাতিকে যাতে ঠিক রাখা যায়, সাতবাহন যে জাতি এবং তাদের যে অরিজিনালিটি যাতে করে ঠিক রাখা যায়, मतलब जाति को किसी भी और अन्य जाति से मिक्स ना हो जाए, तो इसके लिए उन्होंने क्या किए थे, ল জারি किए थे, মানে আইন জারি করেছিলেন যে কীরকম না ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণের মেয়েকে বিয়ে করতে হবে, এমন একটা ট্র্যাডিশন তিনি তৈরি করার চেষ্টা করেছেন যাতে করে ব্রাহ্মণের ছেলে অন্য জাতির মেয়েকে বিয়ে না করতে পারে, বা অন্য জাতির মেয়ে ব্রাহ্মণের ছেলেকে বিয়ে না করতে পারে, এরকম তো ট্র্যাডিশন তিনি মানে আইন করে সেটাকে রক্তের মিশ্রণকে বন্ধ করে দিয়েছিলেন। অর্থাৎ সাতবাহন বংশের পিওরিটি, ব্লাড পিওরিটিকে ধরে রাখার জন্য তিনি এই সমাজ সংস্কারক কাজটা কিন্তু ভীষণভাবে করেছিলেন। এছাড়া আমরা দেখব যে নানান গুহা, কার্লে, নাসিক, মানে আমি তোমাদের তো বলছি নাসিক আমি গিয়েছিলাম, কার্লেতে আছে, মানে তাছাড়া নানান ধরনের ভূদান হয়েছে বা গুহা। তিনি নিজে একজন ব্রাহ্মিন্স, কিন্তু তিনি এমন নয় যে তিনি বৌদ্ধদের ভীষণ পৃষ্ঠপোষকতা করেছিলেন, বৌদ্ধ যারা সন্ন্যাসী ছিলেন তাদের ভীষণ পৃষ্ঠপোষকতা করেছিলেন, এবং যার জন্য তো এই যে নাসিক গুহা বা এই যে কার্লেতে যে তথ্য রয়েছে সেখানে বুদ্ধিস্ট সন্ন্যাসীদের থাকার জায়গা, তার যে ভরণ পোষণের জন্য তিনি জমিও দান করছেন, এবং এরকম তথ্য কিন্তু আছে। গৌতমীপুত্র সাতকর্ণীর যে টাইটেল সেটা হচ্ছে বর্বরণ বিক্রম চারু বিক্রম, এই তথ্য পাওয়া যায়। গৌতমীপুত্র সাতকর্ণী ভারতবর্ষের ইতিহাসে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পাঠ, যেটা দক্ষিণ ভারতের যে আমরা উজ্জ্বল ইতিহাস দেখতে পাই, গৌতমীপুত্র সাতকর্ণী তার প্রথম দিকের কিন্তু বড় একজন রাজা। তারপরে আমরা জাস্ট ছোট করে জেনে নিই যে গৌতমী মানে বশিষ্ঠপুত্র পুলমাই সিংহাসনে বসেছিলেন, তারপরে যজ্ঞশ্রী সাতকর্ণী যিনি ছিলেন লাস্ট রুলার এই রাজবংশে। তো এই যে টোটাল 300 বছরের রাজত্ব, একটা সাতবাহন রাজাদের যে রাজত্ব, এবং তার যে স্থাপন করার পিছনে গৌতমীপুত্র সাতকর্ণী অত্যন্ত অনেক রাজারাই এসেছেন, কিন্তু গৌতমীপুত্র সাতকর্ণী ভূমিকা ছিল সব থেকে বেশি। সেখানে শক জবন এদের যেমন পরাজিত করে তিনি যেমন আমাদের ভারতবর্ষের একটা শক্তিশালী সাম্রাজ্য দাক্ষিণাত্যের স্থাপন করতে সক্ষম হয়েছিলেন, সেদিক দিয়ে যেমন তার কৃতিত্ব ছিল, একই সঙ্গে কৃতিত্ব ছিল সমাজে রক্তের মিশ্রণ যদি না ঘটে যায় তার জন্য নানান ধরনের নিয়মকানুন বানানো। একই সঙ্গে তিনি এটাও করেছিলেন শিল্পের দিক দিয়ে তার যে আগ্রহ, অন্য ধর্মের প্রতি যে তার সম্মান, এটাও কিন্তু मतलब रेस्पेक्ट, हर चीज़ों में इनका रेस्पेक्ट और इंटरेस्ट था, इसीलिए इन्होंने दक्षिण के वहाँ पर डेक्कान में एक अच्छा शक्तिशाली साम्राज्य की स्थापना कर सके थे। তো এই যে দ্রাবিড় সংস্কৃতি এবং আর্য সংস্কৃতি আমরা বলি, এর যে মানে একটা মিলন, এই মিলন কিন্তু এই গৌতমীপুত্র সাতকর্ণী সময়কালে কিন্তু ঘটেছিল। আর অদ্ভুতভাবে এনারা সাতবাহন রাজারা এতটাই কালচারালি মানে কালচারালি এতটাই মানে শক্তিশালী ছিল, সেটা হচ্ছে যে তাদের রাজধানী পীঠস্থানকে দেখলেই বোঝা যায়, কারণ এই পীঠস্থানেতেই আশেপাশে অঞ্চলগুলোতে নানান বৌদ্ধ প্রতিষ্ঠান যারা বৌদ্ধ ধর্মের সঙ্গে রিলেটেড যুক্ত, যেমন ধরো অমরাবতীতে স্তূপের ভগ্নাংশ পাওয়া গিয়েছে, তারপরে ধরো মানে গলি, নাগার্জুনকোন্ডা স্তূপ চৈত্য নানান ধরনের পাওয়া গিয়েছে। এছাড়া মানে নানান ধরনের শিল্পকলার যে ধরন সেটা কিন্তু আমরা এই সাতবাহন পিরিয়ডে পেয়েছি। এক কথায় এটুকু আমরা বলতে পারি লাস্টে যে সাতবাহনদের এই সময়কালেতে আমাদের দেশের অর্থনীতি, সংস্কৃতি এবং পলিটিক্স সমস্ত দিক দিয়েই সার্বিক উন্নয়ন কিন্তু হয়েছিল।
যেটা পরবর্তীকালে আমরা দাক্ষিণাত্যের যে গৌরব বলি, দক্ষিণ ভারতের ইতিহাস, সেটা কিন্তু সাতবাহনদের হাত ধরে ধরেই একটা বিশাল পূর্ণতা লাভ করেছিল। তো আজকের ক্লাস এখানেই শেষ করলাম। তোমরা একটা 10 মার্কের কোয়েশ্চেন করবে। প্রশ্নটা আর একবার বলে নিই, সেটা হচ্ছে সাতবাহন বংশের রাজা গৌতমীপুত্র সাতকর্ণীর কৃতিত্ব বর্ণনা দাও। डिस्क्राइब द अचीवमेंट्स ऑफ गौतमीपुत्र सातकर्णी। तो ये 10 मार्क का क्वेश्चन होगा, किसी भी बुक में तुम लोगों को मिल जाएगा, जो बुक तुम लोगों के पास अवेलेबल है, जो भी बुक है, যে কোনো বুক বই থেকে তোমরা তথ্য পেয়ে যাবে। ওকে, আজকে তাহলে এখানেই ক্লাস শেষ করলাম। আবার নেক্সট ডে নতুন টপিক নিয়ে আমি তোমাদের সামনে আসবো। ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ।